Dear viewers and listeners, welcome to our session. Today we are going to discuss one of the most important topic of Labor Code 2006. The topic of today's discussion is wages and payment. So let's start our discussion. Wages and payment part 1. There is 18 section in this chapter from 120 to 137. In this lesson part 1 we will discuss from 120 to 129, and the remaining section we will discuss in the next lesson part 2. So we can start our lesson. First of all, we will define the main terminology of today's discussion, that is wages. Wages means all remuneration expressed in terms of money, the terms of employment expressed or implied and be payable to work in respect of his employment of work, and it includes other additional remuneration of the nature aforesaid which would be so payable. আমরা এখানে যে ডেফিনেশনটি বর্ণনা করছি এটি হচ্ছে সেকশন 2 সাবসেকশন 65 এর যে ডেফিনেশনটি রয়েছে ওয়েজেসের, সেই ওয়েজেসের বা মজুরির ডেফিনেশনটি আমরা এখানে আলোচনা করছি। এখানে মজুরি বলতে যে বিষয়টি বলা হচ্ছে সকল প্রকার পাওনা অথবা যেটা ওয়ার্কারদেরকে দেওয়া হয় এবং যেটা টাকায় পরিমাপযোগ্য। এবং আরেকটা বিষয় বলা হচ্ছে এখানে দ্য টার্মস অফ এমপ্লয়মেন্ট বি এক্সপ্রেস অর ইমপ্লাইড। এখানে কত টাকা দেওয়া হবে এটা লিখিত আকারে চুক্তি হতেও পারে, নাও হতে পারে, এবং এটা দেওয়া হবে মূলত একটি সার্ভিস অথবা কোনো একটা জব করার কারণে। এবং এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হচ্ছে সবগুলোই কিন্তু ওয়েজেসের অন্তর্ভুক্ত থাকবে। But it doesn't include the value of any house accommodations, supply of light, water, medical attendance or other amenity or of any service excluded by general or special order of the government. এখানে আমরা বলেছি যে টাকায় পরিমাপযোগ্য যে পেমেন্টগুলো দেওয়া হবে এটাই ওয়েজেস। তবে এই ওয়েজেসের মধ্যে কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকবে না। সেই বিষয়গুলো হচ্ছে ওয়ার্কারদেরকে যদি কোনো প্রকার হাউস অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে লাইট, ওয়াটার অথবা মেডিকেল সার্ভিস প্রোভাইড করা হয়, এগুলো কিন্তু তার ওয়েজেসের মধ্যে কাউন্ট করা যাবে না, এগুলো তার বাইরের ফ্যাসিলিটি হিসেবে বিবেচিত হবে। Employer contribution to any pension or provident fund, travel allowance, special expenses by the nature of his employment, এবং যদি পেনশন ফান্ড থাকে, প্রভিডেন্ট ফান্ড থাকে অথবা ট্রাভেল অ্যালাউন্স থাকে অথবা তার সার্ভিসের সাথে রিলেটেড অন্য কোনো যে স্পেশাল অ্যালাউন্স থাকে সেই অ্যালাউন্সগুলো কিন্তু ওয়েজেসের বাইরে থাকবে। তো ওয়েজেসের মানে আমরা যে বিষয়টি এখানে মিন করা হচ্ছে তাকে ক্যাশ টাকায় ওয়ার্কারদেরকে যে পেমেন্টটি করা হবে সেটিকেই মিন করা হচ্ছে। এখানে আরও একটি ডেফিনেশন রয়েছে, স্পেশাল ডেফিনেশন অফ ওয়েজেস 120। ওয়েজেস মিনস ওয়েজেস অ্যাজ সেকশন 2 সাবসেকশন 65 ইনক্লুডস। মানে এখানে বলা হচ্ছে আমরা এতক্ষণ যে ডেফিনেশনটি দেখে এসেছি ওখানে যে বিষয়গুলো রয়েছে ওগুলোও থাকবে, পাশাপাশি এখানে অতিরিক্ত কিছু বিষয় অ্যাড করা হচ্ছে ওয়েজেসের মধ্যে, যেমন এনি বোনাস অর এডিশনাল রিমুনারেশন পেয়েবল আন্ডার দ্য টার্মস অফ এমপ্লয়মেন্ট। যদি কোনো অতিরিক্ত পেমেন্ট থাকে, যেমন ওভারটাইম হতে পারে অথবা বোনাস হতে পারে, এগুলো কিন্তু ওয়েজেসের অন্তর্ভুক্ত হবে। এনি ওভারটাইম রিমুনারেশন ফর ওয়ার্ক, হলিডে অর লিভ। কেউ যদি ওভারটাইম কাজ করেন অথবা ছুটির দিনে কাজ করে থাকেন সেক্ষেত্রে এটাও কিন্তু ওয়েজেসের অন্তর্ভুক্ত হবে। দেন এনি রিমুনারেশন পেয়েবল আন্ডার দ্য সেটেলমেন্ট অর আন্ডার দ্য অর্ডার অফ এনি কোর্ট। যদি কোনো মামলা হয় সেই মামলার এগেইনস্টে কোর্ট থেকে যদি কোনো রায় দেওয়া হয় ওয়ার্কারকে পেমেন্ট করার জন্য সেটিও কিন্তু ওয়েজেসের অন্তর্ভুক্ত হবে। এনি সাম পেয়েবল অফ টার্মিনেশন, রিট্রেন্সমেন্ট, ডিসচার্জ, রিমুভাল, রেজিগনেশন, রিটায়ারমেন্ট, ডিসমিসাল অর আদারওয়াইজ, অ্যান্ড এনি সাম পেয়েবল ডিউ টু লে অফ অর সাসপেনশন। আমরা আগের অধ্যায়গুলোতে পড়েছি ওয়ার্কিং কন্ডিশন চ্যাপ্টারে, যে কোনো কারণেও মালিক শ্রমিকের সাথে সম্পর্ক টার্মিনেট হতে পারে, সেটা ডিসচার্জ হতে পারে, রিমুভাল হতে পারে, রেজিগনেশন হতে পারে। যে কোনো কারণে মালিকের সাথে শ্রমিকের সম্পর্ক যদি ক্লোজ হয়, সেই ক্লোজ করার সময় শ্রমিকের যে টাকাগুলো পাওনা থাকে তার এমপ্লয়মেন্টের জন্য সেই পাওনা টাকাগুলোকে এখানে ওয়েজেসের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাহলে আমরা এখানে দুটো ডেফিনেশন দেখলাম, একটি হচ্ছে সেকশন 2 সাবসেকশন 65, আরেকটি হচ্ছে 120। এই দুটো ডেফিনেশনই মূলত আমাদেরকে ওয়েজ সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। এখন আমরা দেখব পরবর্তীতে আর কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এই চ্যাপ্টারে। 121 রেসপন্সিবিলিটি ফর পেমেন্ট অফ ওয়েজেস। এখানে স্যালারি অথবা ওয়েজেস যে বিষয়টি বলা হচ্ছে এটি দেওয়ার দায়িত্ব মূলত কার?
এখানে 3 ধরনের আমরা ইনস্ট্রাকশন পাচ্ছি। এমপ্লয়ার শেল বি রেসপন্সিবল ফর দ্য পেমেন্ট টু ওয়ার্কার এমপ্লয়েড বাই হিম ফর অল অফ ওয়েজেস। কোনো মালিকের আন্ডারে অথবা কোনো একজন উদ্যোক্তা অথবা প্রতিষ্ঠানের যিনি পরিচালক, তার আন্ডারে যত শ্রমিক থাকবে সবাইকে কিন্তু তিনি স্যালারি দিতে বাধ্য থাকবেন। সিইও or supervisor except in the case of a worker employed by a contractor. The CEO or manager to the employer for the supervision. The establishment shall be also be responsible for such payment. মালিকের পক্ষ থেকে যদি কোনো সিইও অথবা সুপারভাইজার নিয়োজিত করা হয়, তারা কিন্তু ওয়ার্কারদেরকে স্যালারি দিতে বাধ্য থাকবে। তবে এখানে একটা বিষয় বলা হচ্ছে, যদি কন্ট্রাক্টরের আন্ডারে যদি কেউ থাকে সেটা এর বাইরে থাকবে। এখানে একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া হচ্ছে, when the wages not paid by the contractor, the wages shall be paid by the employer of the establishment and the same shall be adjusted from the contractor. কোনো প্রতিষ্ঠানের সাথে যদি কোনো কন্ট্রাক্টর কাজ করেন, কন্ট্রাক্টরের আন্ডারে যত শ্রমিক থাকবে সেই শ্রমিককে মূলত পেমেন্ট করার দায়িত্ব হচ্ছে কন্ট্রাক্টরের। কিন্তু কোনো কারণে যদি কন্ট্রাক্টর পেমেন্ট না করেন বা করতে না পারেন, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে থাকবেন তার দায়িত্ব হচ্ছে ওয়ার্কারদেরকে স্যালারি দিয়ে দেওয়া। তবে ওয়ার্কারদেরকে স্যালারি দেওয়ার কারণে যে পেমেন্টটি দিতে হবে, সেই পেমেন্টটি পরবর্তীতে কন্ট্রাক্টরের সাথে যে বিল রয়েছে বা তার সাথে যে লেনদেন, সেই লেনদেন থেকে এটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। তবে এখানে মূল দায়িত্ব কিন্তু প্রতিষ্ঠান এই স্যালারিটি অবশ্যই দিতে হবে। 122 ফিক্সেশন অফ ওয়েজ পিরিয়ড। এখানে আমরা দেখেছি যে এমপ্লয়মেন্ট অফ কন্ডিশন সার্ভিসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হয় এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু উল্লেখ করা থাকে একজন ওয়ার্কার বা একজন এমপ্লয়িকে কী পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হবে। এখানে যে বিষয়টি বলা হচ্ছে, এমপ্লয়মেন্ট কন্ডিশনের মধ্যে যে কন্ডিশনগুলো রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ফিক্সেশন অফ ওয়েজ পিরিয়ড। কখন তাকে স্যালারি দেওয়া হবে। এমপ্লয়ার শেল ফিক্স পিরিয়ডস টু বি কল্ড ওয়েজ পিরিয়ড। এখানে একটি ওয়েজ পিরিয়ড নির্ধারণ করতে হবে। নো ওয়েজ পিরিয়ড শেল এক্সিড 1 মান্থ, এবং এটা 1 মাসের বেশি হতে পারবে না। আমরা জানি বিভিন্ন রকম ওয়ার্কার রয়েছে, ডেইলি রয়েছে, উইকলি রয়েছে, দেন সেমি মান্থলি, হাফ মান্থলি রয়েছে অথবা মান্থলি, বিভিন্ন প্রকার ওয়ার্কার থাকতে পারে। কাউকে ডেইলি স্যালারি দিতে হবে, কাউকে উইকলি দেওয়া যায়, অনেককে 2 সপ্তাহেও দেওয়া যায়, অনেককে মান্থলিও স্যালারি দেওয়া যায়। তবে 1 মাসের বেশি যাতে এটা না হয়, মানে 1 মাসের মধ্যেই একজন ওয়ার্কারের ম্যাক্সিমাম তাকে পেমেন্ট দেওয়ার ডিউরেশনটা রাখা যাবে। 1 মাস বেশি ডিউরেশন রাখা যাবে না, 1 মাসের মধ্যে তার সব পেমেন্ট দিতে হবে। টাইম অফ পেমেন্ট অফ ওয়েজেস, কখন পেমেন্টটি দিতে হবে। পেইড বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য 7th ডে আফটার দ্য লাস্ট ডে অফ দ্য ওয়েজ পিরিয়ড। যেদিন তার সাথে এগ্রিমেন্টের যে সময়, সেই সময়টি উইকলি যদি ওয়ার্কার হয় তাহলে যেদিন তার উইক শেষ হবে সেদিন থেকে 7 দিনের মধ্যে, মান্থলি ওয়ার্কার যদি হয় মান্থ যেদিন শেষ হবে তার পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে তাকে ওয়ার্কারকে স্যালারিগুলো পরিশোধ করে দিতে হবে। ফর রিটায়ারমেন্ট, রিট্রেসমেন্ট, ডিসচার্জ, রিমুভাল, ডিসমিসাল অর আদারওয়াইজ দ্য ওয়েজেস শেল বি পেইড বিফোর দ্য এক্সপায়ারি অফ দ্য 7th ওয়ার্কিং ডে ফ্রম দ্য ডে অফ টার্মিনেটেড। এবং কোনো শ্রমিককে যদি টার্মিনেট করা হয় অথবা রিটায়ারমেন্টে যায়, তিনি যেদিন টার্মিনেটেড হবেন অথবা রিটায়ারমেন্টে যাবেন সেই দিন থেকে 7 দিনের মধ্যে তার যাবতীয় যত পাওনা থাকবে সব পাওনা মালিককে পরিশোধ করতে হবে। ওয়েজেস টু বি পেইড ইন কারেন্ট কয়েন অর কারেন্সি নোট। পেমেন্টগুলো কীভাবে বা কোন মোডে দিতে হবে, এখানে যে বিষয় বলা হচ্ছে, অল ওয়েজেস শেল বি পেইড ইন কারেন্ট কয়েন অর কারেন্সি নোটস অর ব্যাঙ্ক চেক। এটা দিতে হবে লোকাল যে কারেন্ট কয়েন রয়েছে, যেমন বাংলাদেশি আমরা যদি প্রতিষ্ঠান চিন্তা করি তাহলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদেরকে টাকায় স্যালারি দিতে হবে, অথবা তাদেরকে ব্যাঙ্ক চেকও দেওয়া যেতে পারে। এটাই হচ্ছে মূলত স্যালারি দেওয়ার নিয়ম। দেন ডিডাকশন হুইচ মে বি মেড ফ্রম ওয়েজেস 125। আমরা একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি, বিভিন্ন কারণে শ্রমিকদের স্যালারি থেকে কিন্তু মালিকরা অনেক সময় টাকা কেটে নেয়, এটাকে ফাইনও বলা যেতে পারে। এখন কোন কোন গ্রাউন্ডে এই ডিডাকশনটি করা যাবে, কিভাবে করা যাবে, কতটুকু করা যাবে, সেই বিষয়গুলো আমরা এখানে আজকের এই চ্যাপ্টারে আলোচনা করার চেষ্টা করব। 125 ফাইন ইম্পোজড আন্ডার সেকশন 25। সেকশন 25-এ এখানে ফাইন ইম্পোজ করার একটি বিধান রয়েছে।
Fine imposed by the commission of the offence in respect of which it was imposed, all fines shall be recorded in a prescribed register. এখানে আমরা দেখেছি বিভিন্ন সময় ওয়ার্কারদের এগেনস্টে যদি কোনো প্রকার অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো যদি প্রমাণিত হয় এবং সেই অভিযোগের কারণে যদি কাউকে যদি ফাইন করার মতো বিধান থাকে, সেক্ষেত্রে তাকে ফাইন করা যাবে এবং সেই ফাইনগুলো একটা রেজিস্টার্ড মেনটেন করে রেকর্ড রাখতে হবে। এর বাইরে আমাদের এখানে যে এই চ্যাপ্টারে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা এখন দেখব। ডিডাকশন ফর অ্যাবসেন্স ফ্রম ডিউটি, কেউ যদি কাজে অনুপস্থিত থাকার কারণে কোম্পানি তার যে বিধিবিধান রয়েছে সেই রুলস রেগুলেশনের মাধ্যমে তার স্যালারি কেটে নিতে পারবে। ডিডাকশন ফর ড্যামেজ অফ গুডস or for loss of money by worker due to his neglect or default, কোনো শ্রমিকের নেগলিজেন্সি অথবা ত্রুটির কারণে যদি কোনো প্রকার এখানে ড্যামেজ হয়, যে কোনো পণ্য অথবা যে কোনো টাকা পয়সা যদি লস হয়, সেই টাকা পয়সা কিন্তু বা লসের ইকুইভ্যালেন্ট মানি কিন্তু এখানে ওয়ার্কারদের স্যালারি থেকে কেটে নেওয়া যাবে। ডিডাকশন ফর হাউস অ্যাকোমোডেশন সাপ্লাইড বাই দ্য এমপ্লয়ার, মালিকের পক্ষ থেকে যদি কোনো হাউস অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়, সেই হাউস অ্যাকোমোডেশনের এগেনস্টেও কিন্তু স্যালারি থেকে টাকা কেটে নেওয়া যাবে। ডিডাকশন ফর অ্যামিনিটিস অ্যান্ড সার্ভিস রিকোয়ার্ড ফর দ্য পারপাস অফ এমপ্লয়মেন্ট সাপ্লাইড বাই দ্য এমপ্লয়ার, এখানে হাউস অ্যাকোমোডেশনের পাশাপাশি যদি অন্য কোনো অ্যামিনিটিস যেমন ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই, এগুলোর কারণেও কিন্তু যে পেমেন্টটি আসবে সেই পেমেন্টটিও এখানে স্যালারি থেকে ডিডাক্ট করে নেওয়া যাবে। ডিডাকশন ফর রিকভারি অফ অ্যাডভান্স অর লোন, অনেক সময় শ্রমিকরা তাদের অ্যাডভান্স স্যালারি নিয়ে থাকে অথবা কোম্পানি থেকে লোন নিয়ে থাকে, সেই লোনের ইনস্টলমেন্টের টাকাটাও কিন্তু স্যালারি থেকে কেটে নেওয়া যাবে। ডিডাকশন অফ ইনকাম ট্যাক্স পেয়েবল বাই দ্য ওয়ার্কার, এবং সরকারি বিধিবিধান অনুযায়ী শ্রমিকদের স্যালারি দিতে হয়, স্যালারি এগেনস্টে ট্যাক্স দিতে হয়, সেই ট্যাক্সের টাকাটিও কিন্তু এখানে মালিক তার স্যালারি থেকে কেটে নিতে পারবে। ডিডাকশনস রিকোয়ার্ড বাই অর্ডার অফ কোর্ট, বিভিন্ন মামলার কারণে যদি কোর্ট থেকে মালিক পক্ষকে শ্রমিকদেরকে পেমেন্ট করার জন্য অর্ডার দেওয়া হয় অথবা শ্রমিকদের পেমেন্ট থেকে জরিমানা স্বরূপ অথবা অন্য যে কোনো পারপাসে যদি মালিকদের টাকা কেটে নেওয়ার অর্ডার দেওয়া হয়, সেই অর্ডার অনুযায়ী কিন্তু শ্রমিকদের বেতন থেকে মালিকরা টাকা কেটে নিতে পারবে। ডিডাকশন ফর সাবস্ক্রিপশনস টু প্রভিডেন্ট ফান্ডের পেমেন্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া যাবে। ডিডাকশন ফর পেমেন্টস টু কোঅপারেটিভ সোসাইটিস অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট, যদি এখানে কোনো কোঅপারেটিভ সোসাইটি থাকে ওয়ার্কারদের যেটি সরকার কর্তৃক অনুমোদিত, সেই কোঅপারেটিভ সোসাইটির ফান্ডের জন্য নির্দিষ্ট পরিমাণে চাঁদা কেটে নেওয়া যাবে। ডিডাকশন ফর দ্য ফান্ড হুইচ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য গভর্নমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ওয়ার্কার, শ্রমিকদের উন্নয়নের জন্য যদি কোনো ওয়েলফেয়ার ফান্ড থাকে এবং এটি যদি সরকারি অনুমোদন প্রাপ্ত হয়, তাহলে সেই ওয়েলফেয়ার ফান্ডের জন্য নির্দিষ্ট পরিমাণে চাঁদা ওয়ার্কারদের স্যালারি থেকে কেটে নেওয়া যাবে। ডিডাকশন অফ সাবস্ক্রিপশন ফর দ্য সিবিআই ইউনিয়ন থ্রু চেক অফ সিস্টেম, কালেকটিভ বার্গেনিং এজেন্ট যদি থাকে, সেই সিবিআই ইউনিয়নের জন্য যদি ওয়ার্কারদের পক্ষ থেকে কোনো পরিমাণ চাঁদা ধার্য করা হয়, সেই চাঁদাটিও কিন্তু স্যালারি থেকে কেটে নেওয়া যাবে। এই হচ্ছে আমাদের 125 ডিডাকশন কী কী করা যাবে। এখন আমরা দেখব 126 ডিডাকশনস ফর অ্যাবসেন্স ফ্রম ডিউটি, যদি ডিউটি থেকে কাজে অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে ডিডাকশনগুলো করা যাবে। ডিডাকশন ফর অ্যাবসেন্স অফ এ ওয়ার্কার আন্ডার টার্মস অফ এমপ্লয়মেন্ট অ্যামাউন্ট নট এক্সিড দ্য ওয়েজেস ফর অ্যাবসেন্স, এখানে বলা হচ্ছে একজন এমপ্লয়ি যতদিন বা যত সময় অনুপস্থিত থাকবে সেই সময়ে তার যত মজুরি হবে, এর চেয়ে বেশি মজুরি অনুপস্থিতির জন্য কেটে নেওয়া যাবে না। ইফ 10 or more workers absent without notice or reasonable cause, such amount not exceeding wages for 8 days, আমরা জানি কোনো শ্রমিক যদি বিনা নোটিসে অফিসে না আসে বা নিজে রিজাইন দেয়, তাহলে সেই রিজাইনের সময় কিন্তু তার স্যালারি থেকে নোটিস পেমেন্ট হিসেবে একটি পেমেন্ট কেটে নেওয়া যায়। এক্ষেত্রে 10 জনের অধিক শ্রমিক কোনো কারণে, এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটা
যদি 10 বা ততোধিক শ্রমিক একযোগে বিনা নোটিশে এবং যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কাজে অনুপস্থিত থাকেন তাহলে উক্ত প্রত্যেক শ্রমিকের নিকট হতে মজুরি কর্তনের সহিত অনধিক 8 দিনের মজুরিও যুক্ত করা যাবে, যা তার নিয়োগের শর্ত অনুযায়ী নোটিশের পরিবর্তে মালিককে প্রদেয় হয়। যদি এখানে বলা হচ্ছে 10 জনের বেশি শ্রমিক তারা একসাথে, সেটা আন্দোলন হতে পারে বা যে কোনো কারণ হতে পারে, তারা যদি গ্রুপলি অফিসে কার্যে না আসে সেক্ষেত্রে তাদের যে কয়দিন তারা অনুপস্থিত থাকবেন সেই কয়দিনের স্যালারিও কেটে নেওয়া যাবে। পাশাপাশি নোটিশ পেমেন্টের যে বিধানটি রয়েছে সেই বিধান অনুযায়ী আরও 8 দিনের স্যালারি তাদের কেটে নেওয়া যাবে, তবে এটা 8 দিনের বেশি হওয়া যাবে না। এখানে যে এক্সপ্লেনেশন করা হচ্ছে, এই ধারার উদ্দেশ্যে কোনো শ্রমিক কোনো কর্মস্থল হতে অনুপস্থিত বলে গণ্য হবেন যদি তিনি উক্ত স্থানে উপস্থিত হওয়া সত্ত্বেও কোনো অবস্থান ধর্মঘটের কারণে অথবা অন্য কোনো অযৌক্তিক কারণে কাজ করতে অস্বীকার করেন। ইহা ট্রেড ইউনিয়ন কর্মকর্তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তার মানে এখানে স্পষ্ট এখানে যে ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে, যারা কাজে উপস্থিত হয়েও বিভিন্ন ধর্মঘটের দোহাই দিয়ে অথবা অন্য কোনো কারণে তারা যদি একযোগে কাজ করতে অস্বীকার করেন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই বিধানটি প্রযোজ্য হবে। ডিডাকশন ফর ড্যামেজ অর লস, ওয়ার্কারদের পক্ষ থেকে যদি কোনো প্রকার ড্যামেজ হয় সেই ড্যামেজ এবং লসের ক্ষেত্রে কীভাবে তার স্যালারি থেকে টাকা কেটে নেওয়া যাবে। ডিডাকশন শেল নট এক্সিড দ্য অ্যামাউন্ট অফ দ্য ড্যামেজ অর লস মেড আনটিল দ্য ওয়ার্কার হ্যাজ বিন গিভেন অ্যান অপরচুনিটি অফ শোয়িং কজ অ্যান্ড ফাউন্ড গিলটি অফ দ্য চার্জ। প্রথমে বলা হচ্ছে ড্যামেজ যতটুকু হবে ম্যাক্সিমাম ততটুকুই তার স্যালারি থেকে কেটে নেওয়া যাবে, এর চেয়ে বেশি কাটা যাবে না। তবে স্যালারি তার কেটে নেওয়ার আগে তাকে এখানে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে, তাকে তার যুক্তি প্রদর্শনের সুযোগ দিতে হবে। ওয়ার্কারদের যদি কোনো এক্সপ্লেনেশন থাকে সেই এক্সপ্লেনেশনগুলো আগে শুনতে হবে, এরপর তাকে যদি দোষী প্রমাণ করা যায় বা হয় সেক্ষেত্রে তার স্যালারি থেকে এই টাকাটি কেটে নেওয়া যাবে। All such deduction and all the realizations thereof shall be recorded in a register to be kept by the person responsible for the payment of wages. এবং এই ধরনের যদি কোনো ডিডাকশন করা হয় সেই ডিডাকশনগুলো কিন্তু রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করে রেকর্ড মেনটেন করতে হবে। ডিডাকশন অফ সার্ভিস রেন্ডার্ড, প্রতিষ্ঠানের পক্ষ থেকে যদি কোনো প্রকার সেবা প্রদান করা হয় সেই সেবা প্রদানের জন্য মজুরি থেকে কাটা যাবে। Deduction shall not be made unless the house, accommodation, amenity or service has been accepted by the worker. আমরা একটু আগে বলেছিলাম যদি ওয়ার্কারদেরকে কোনো প্রকার হাউস অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি প্রোভাইড করা হয়, সাথে ওয়াটার, ইলেকট্রিসিটি, গ্যাস এগুলো যদি প্রোভাইড করা হয়, এগুলোর প্রেক্ষিতে টাকা কেটে নেওয়া যাবে। তবে এখানে যে বিষয়টি বলা হচ্ছে, এই টাকা কেটে নেওয়ার আগে অবশ্যই শ্রমিককে জানাতে হবে তার এই অ্যামিনিটি পারপাসে তার স্যালারি থেকে টাকা কেটে নেওয়া হবে, এবং ওয়ার্কার যদি অ্যাগ্রি থাকে তাহলে কিন্তু এই সার্ভিসগুলো প্রোভাইড করে তার স্যালারি থেকে টাকা কেটে নেওয়া যাবে। ওয়ার্কার যদি অ্যাগ্রি না থাকে তাহলে তাকে এই সার্ভিসগুলোও দেওয়া যাবে না, পাশাপাশি টাকাও কেটে নেওয়া যাবে না। Deduction shall not exceed equivalent to the value of the house accommodation, amenity or service supplied. এখানে কত টাকা কেটে নেওয়া যাবে বলা হচ্ছে, তাকে যেই সার্ভিসটি দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম সেই সার্ভিসের জন্য যতটুকু ভ্যালু প্রয়োজন হয়, হাউস অ্যাকোমোডেশনের জন্য, ইলেকট্রিসিটি, গ্যাস বিল, মানে যেটা হচ্ছে লিগ্যাল পেমেন্ট, যতটুকু রেশনাল পেমেন্ট সেই ততটুকু রেশনাল পেমেন্ট এখানে তার স্যালারি থেকে কেটে নেওয়া যাবে, এর চেয়ে বেশি কাটা যাবে না। The deduction shall be subject to such condition as the government may impose. এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে, এখানে সরকারি যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান অনুযায়ী কিন্তু ওয়ার্কারদের স্যালারি থেকে এই টাকাটি কেটে নেওয়া যেতে পারে। ডিডাকশনস ফর রিকভারি অফ লোনস অর অ্যাডভান্স, কোনো এমপ্লয়ি যদি প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে থাকে অথবা অ্যাডভান্স স্যালারি নিয়ে থাকে, তার এই অ্যাডভান্স স্যালারি এবং লোনের এগেনস্টে তার স্যালারি থেকে টাকা কেটে নেওয়া যাবে। তবে কিভাবে টাকাটা কেটে নিতে হবে সেই বিষয়টা আমরা এখন দেখব। ডিডাকশনস সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন: এ রিকভারি অফ লোন বিফোর এমপ্লয়মেন্ট বিগেন, and no recovery shall be made of such loans or advance given for traveling expenses. এখানে বলা হচ্ছে চাকরি শুরু হওয়ার পূর্বে প্রদত্ত ঋণ বা অগ্রিম আদায় বাবদ কর্তন একটি পূর্ণ মজুরিকালের জন্য পরিশোধকৃত প্রথম মজুরি হতে করা হবে, কিন্তু অনুরূপ কর্তন ভ্রমণ খরচের জন্য প্রদত্ত ঋণ বা অগ্রিমের ক্ষেত্রে করা যাবে না। চাকরি শুরু হওয়ার আগে কেউ যদি কখনো অ্যাডভান্স স্যালারি নিয়ে থাকে অথবা লোন নিয়ে থাকে যেটা কোম্পানি থেকে বেশি দেওয়া হচ্ছে, ফর এক্সাম্পল কোনো একজন এমপ্লয়ি তার মান্থলি স্যালারি হচ্ছে 10,000 টাকা, তিনি কোম্পানি থেকে 1 লক্ষ টাকা লোন নিয়েছেন অথবা 6 মাসের স্যালারি অ্যাডভান্স নিয়েছেন, সেই টাকাটি তার ইনস্টলমেন্ট বেসিস স্যালারি থেকে কেটে নেওয়া যাবে।
Recovery of loans or any advance of wages not already earned shall be subject to any rules made by the government regulating the extent to which such loan or advance may be given and installment by which they may be recovered. অর্জিত হয়নি এমন কোনো মজুরি বাবদ প্রদত্ত ঋণ বা অগ্রিম ও কী পরিমাণে দেওয়া যাবে এবং কত কিস্তিতে আদায় করা যাবে তৎসম্পর্কে সরকার কর্তৃক প্রণীত কোনো বিধি সাপেক্ষে নির্ধারিত হবে। এখন কেউ যদি লোন নিয়ে থাকে, ফর এক্সাম্পল 1 লক্ষ টাকা লোন নিল, একজন এমপ্লয়ি স্যালারি পাচ্ছে 10,000 টাকা, তাহলে কি প্রতি মাসেই 10,000 টাকা করে কেটে নেওয়া যাবে? তাহলে 10,000 টাকায় যদি তার কেটে নেওয়া হয়, তিনি কিন্তু তার অবশিষ্ট কোনো টাকা পয়সা থাকছে না। সেক্ষেত্রে কত টাকা ইনস্টলমেন্ট হিসেবে কাটা যাবে সেটা কিন্তু সরকারের একটা বিধিবিধান রয়েছে, সেই বিধিবিধান অনুযায়ী কিন্তু লোনের ইনস্টলমেন্টগুলো তার স্যালারি থেকে কেটে নেওয়া যাবে। So this is the explanation regarding wages and payment from 120 to 129 we have discussed in part 1. Hope our listener and viewers will get an idea about wages and condition, wages and payment of Bangladesh Labour Code 2006. The remaining section we will discuss in the next session. So you will let us know if you have any problem to understand in our comment. Thank you for your patience hearing.